নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের হোস্ট। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত আবেগী, রোমাঞ্চকর এবং গা ছমছমে প্রেমের গল্প। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তার অনুরোধে আমরা তার পরিচয় গোপন রাখছি। এই গল্পটি সাধারণ এক বাঙালি পরিবারের, যেখানে কিছু গভীরে লুকিয়ে থাকা অনুভূতির জন্ম হয়, যা সমাজের চোখে হয়তো সঠিক নয়, কিন্তু মনের গভীরে তা ছিল এক তুমুল ঝড়। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর একটি বিশেষ কথা, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ আমি কখন দেব তা বলা মুশকিল। শুরুতেই বলি, এই গল্পটি আসলে পড়ার টিচারের সেই অতিরিক্ত শাসন যা ছাত্রীর মনে এক নিষিদ্ধ ভালো লাগার জন্ম দিল, এই টাইটেল দিয়ে শুরু হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে অনুভূতির গভীরতা যখন বেড়েছে, তখন তা আর শুধু শিক্ষক ছাত্রীর গণ্ডিতে থাকেনি। গল্পের শুরুটা ছিল এক বর্ষার বিকেলে, চারদিকে ঝিরিঝিরি বৃষ্টি আর ঘরে পড়ন্ত বেলার ম্লান আলো। ল্যামিনেটেড কাঠ আর খবরের কাগজে মোড়া আমাদের ছোট্ট শহরতলির ফ্ল্যাট, তাতে ছিল আমাদের সংসার। আমার স্বামী অরিন্দম ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মচারী। বাইরে থেকে দেখলে মনে হবে এক নিখুঁত, শান্ত জীবন, কিন্তু মনের গভীরে কখন যে কোন ঢেউ এসে লাগে তা কে বলতে পারে। আমার নাম রিনি, বয়স ৩০-এর কোঠায়। আমি গৃহবধূ, ছোটবেলা থেকেই একটু শান্ত প্রকৃতির। গুছিয়ে সংসার করা, অরিন্দমের খেয়াল রাখা, এই ছিল আমার জীবন। আমাদের একটি মেয়ে, প্রিয়া, ক্লাস 11-এ পড়ে। পড়াশোনায় ভালো, কিন্তু একটু খামখেয়ালি। বরাবরই ওর সব কিছুতেই একটু বাড়তি মনোযোগ দিতে হতো, বিশেষ করে অঙ্ক আর ইংরেজির মতো বিষয়গুলোতে। সেই বছর প্রিয়ার ইংরেজির জন্য আমি একজন গৃহশিক্ষক ঠিক করি। নাম সৌনক, অল্প বয়স, বছর 25-এর হবে। দেখতে শুনতে বেশ ভালো, চোখে মুখে একটা তীক্ষ্ণ বুদ্ধির ছাপ। প্রথম দিকে সব স্বাভাবিকই ছিল। সৌনক আসত সপ্তাহে 3 দিন, সন্ধ্যায়। প্রিয়াকে নিয়ে বসত, পড়াত। আমি মাঝে মাঝে চা জল খাবার নিয়ে যেতাম, ওর সাথে দু একটা কথা হতো, সাধারণ কথাবার্তা। সৌনকের পড়ানোর ধরনটা একটু অন্যরকম ছিল। সে শুধু সিলেবাস শেষ করার দিকেই মনোযোগ দিত না, বরং ইংরেজির প্রতি একটা ভালোবাসা তৈরি করার চেষ্টা করত। প্রিয়া প্রথমে একটু অনীহা দেখালেও ধীরে ধীরে ওর প্রতি আকৃষ্ট হতে শুরু করল। সৌনকের কথায়, বোঝানোর ধরনে একটা জাদু ছিল, কঠিন জিনিসকেও সহজ করে দিত। কিন্তু এইসবের মধ্যে আমি খেয়াল করলাম সৌনকের কিছু আচরণ আমার দিকেও একটু বেশি। ওর চোখে মুখে একটা কৌতূহল। যখন আমি ঘরে আসতাম, ওর দৃষ্টিটা ক্ষণিকের জন্য আমার ওপর এসে স্থির হতো। আমি হয়তো হেসে ওর দিকে তাকাতাম, ও একটু অপ্রস্তুত হয়ে আবার প্রিয়ার দিকে মন দিত। কিন্তু সেই ক্ষণিকের দৃষ্টিতে কী ছিল তা আমি নিজেও ঠিক বুঝতে পারতাম না। আমার মনটা কেমন যেন ছটফট করত। অরিন্দম সারাদিন অফিস নিয়ে ব্যস্ত, রাতে ফিরে হয় খবর দেখত, নয়তো বই পড়ত। আমাদের মধ্যে সেভাবে আর আগের মতো কথা হতো না। এক ধরনের নিস্তব্ধতা আমাদের সম্পর্কে বাসা বেঁধেছিল। সেখানে ভালোবাসার অভাব ছিল না, কিন্তু সেই আগুনটা, সেই উষ্ণতাটা যেন কোথায় হারিয়ে গিয়েছিল। সৌনকের উপস্থিতি আমার জীবনে এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম এটা শুধু শিক্ষকের প্রতি ছাত্রীর মায়ের স্বাভাবিক সৌজন্য, কিন্তু মনের গভীরে কোথায় যেন একটা অন্য সুর বাজত। ওর চোখে সেই চাওয়া, ওর বলার ধরনে সেই আলতো সুর, যা কেবল আমার জন্যই সুরের মতো বাজত। একদিন প্রিয়া অঙ্কের একটা বিশেষ সমস্যা নিয়ে খুব চিন্তিত ছিল। সে অঙ্কে দুর্বল ছিল, আর সৌনক এসেছিল ইংরেজি পড়াতে। আমি সৌনককে বললাম, সৌনকবাবু, প্রিয়া অঙ্কে একটু কাঁচা, যদি আপনি একটু দেখেন। সৌনক আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিতে কী ছিল আমি জানি না, কিন্তু আমার মনে হলো এই হাসি শুধু আমার জন্যই। সে বলল, দেখুন রিনিদি, অঙ্ক আমার বিষয় নয়, তবে প্রিয়া যদি চেষ্টা করে আমি অবশ্যই ওকে সাহায্য করার চেষ্টা করব। রিনিদি, এই সম্বোধনটা ওর মুখে শুনে আমার কেমন যেন একটা অনুভূতি হলো, কেমন একটা ঘনিষ্ঠতা। সেদিন সন্ধ্যায় প্রিয়া যখন অঙ্ক নিয়ে হিমশিম খাচ্ছিল, সৌনক নিজের মোবাইল থেকে কিছু নোট বের করে ওকে বোঝাতে লাগল। প্রিয়া তখন একটু অন্য ঘরে, আমি রান্নাঘরে। সৌনক হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বলল, রিনিদি, আপনার রান্নাঘরের জানালাটা খুলে আছে তাই না? হাওয়া আসছে। আমি রান্নাঘর থেকে বাইরে তাকালাম। হ্যাঁ, জানালাটা একটু খোলা ছিল। আমি হেসে বললাম, হ্যাঁ, একটু হাওয়া আসছিল।
সৌনক তখন প্রিয়াকে অঙ্ক বোঝাচ্ছিল, কিন্তু ওর দৃষ্টি মাঝে মাঝে আমার দিকে যাচ্ছিল। আমি লক্ষ্য করলাম ওর কপালে বিন্দু বিন্দু ঘাম। আমি জিজ্ঞেস করলাম, আপনার কি গরম লাগছে সৌনকবাবু? ও আমার দিকে সরাসরি তাকিয়ে বলল, হ্যাঁ একটু, তবে শুধু গরমের জন্য নয়। আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল। আমি যেন কিছু বুঝতে পারছি, আবার কিছু বুঝতে পারছি না। আমি দ্রুত রান্নাঘরে ঢুকে পড়লাম, কিন্তু আমার মন তখন সৌনকের ঘরে। ওর চোখে সেই চাওয়া, সেই কথাগুলো আমার মাথায় ঘুরতে লাগল। পরের দিন অরিন্দম অফিসের কাজে বাইরে গেল, ফিরতে রাত হবে। প্রিয়া তখন ওর বান্ধবীর বাড়িতে, আমি একা। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দেখি সৌনক, হাতে একটা বই। কি ব্যাপার সৌনকবাবু, আপনি এমন সময়? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। সৌনক একটু ইতস্তত করে বলল, আসলে প্রিয়া কালকে যে নোটটা নিয়ে গিয়েছিল সেটাতে একটা ভুল ছিল, আমি সেটা ঠিক করে দিতে এলাম। আমি ওর দিকে তাকিয়ে রইলাম, ওর চোখে মুখে কেমন একটা দ্বিধা। আমি দরজা খুলে দিলাম, আসুন। সৌনক ঘরে ঢুকে চারদিকে তাকালো। আমার বুকটা তখন ধুকধুক করছে। আমি জানি এই মুহূর্তটা আমাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ, কিন্তু কোথাও যেন একটা প্রবল আকর্ষণ আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি বললাম, বসুন, আমি চা নিয়ে আসি। সৌনক সোফায় বসল। আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলাম, কিন্তু আমার হাত কাঁপছিল, মনটা বারবার ওর দিকে ছুটে যাচ্ছিল। আমি ভাবছিলাম, আমি কি করছি, এটা কি ঠিক হচ্ছে? অরিন্দম জানলে কি হবে? কিন্তু সব ভাবনার ওপরে আমার মন তখন সৌনকের কাছে আত্মসমর্পণ করছিল। চা নিয়ে এসে আমি ওর হাতে কাপটা দিলাম। আমাদের আঙুল স্পর্শ করল। সেই স্পর্শে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি দ্রুত হাত সরিয়ে নিলাম। সৌনক আমার দিকে তাকিয়ে রইল, ওর চোখে মুখে এক ধরনের কামনা। রিনিদি, ও ফিসফিস করে বলল। সৌনক বাবু, আমি প্রায় ফিসফিস করে উত্তর দিলাম, আপনি জানেন আপনি কতটা সুন্দর? আমার মুখটা লাল হয়ে গেল। আমি কিছু বলতে পারলাম না, শুধু ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। ওর চোখে এক গভীর আবেদন। সৌনক ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমি যেন দম বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। এই মুহূর্তটার জন্য আমি হয়তো এতদিন অপেক্ষা করছিলাম। এক নিষিদ্ধ ভালো লাগা, এক গভীর আকর্ষণ, যা আমাকে চুম্বকের মতো ওর দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি জানি এটা ঠিক নয়, সৌনক বলল। ওর গলার স্বর তখন অন্যরকম, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। ওর হাতটা আমার গালে এসে স্পর্শ করল। সেই স্পর্শে আমার সারা শরীর কেঁপে উঠল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে তখন শুধু সৌনক, ওর উপস্থিতি, ওর নিঃশ্বাস। সৌনক, আমার গলা দিয়ে শুধু এইটুকু আওয়াজ বের হলো। ও আমার ঠোঁটের কাছে মুখ নিয়ে এলো। আমি তখনও চোখ বন্ধ করে রইলাম। আমি জানি এই পথটা কোথায় নিয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে আমার ভয়, আমার দ্বিধা সব যেন ফিকে হয়ে গেছে। শুধু এই তীব্র আকর্ষণ, এই নিষিদ্ধ ভালো লাগা। হঠাৎ দরজায় একটা আওয়াজ হলো। কে এসেছে? অরিন্দম নাকি প্রিয়া? সৌনক দ্রুত আমার কাছ থেকে সরে গেল। আমরা দুজনেই দরজার দিকে তাকালাম। দরজায় আবার টোকা পড়ল, এবার একটু জোরে। আমি ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেলাম। আমার বুক তখন ধুকধুক করছে। কে হতে পারে এই অসময়ে? আমি দরজা খুলতেই দেখি অরিন্দম দাঁড়িয়ে আছে। ওর হাতে অফিসের একটা ফাইল, ওর মুখে বিরক্তির ছাপ। এত দেরি হলো কেন? ও জিজ্ঞেস করল। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। আমি শুধু সৌনকের দিকে তাকালাম। সৌনক তখনও সেখানেই দাঁড়িয়ে, ওর চোখে মুখে ভয়ের ছাপ। অরিন্দম ঘরে ঢুকে সৌনককে দেখে একটু অবাক হলো। তুমি এখানে এত রাতে? সৌনক কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ওর মুখ দিয়ে শব্দ বের হলো না। আমি তখন কি বলবো, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার মনে তখন শুধু একটা তীব্র ভয় আর অনিশ্চয়তা। এই অসমাপ্ত মুহূর্ত, এই নিষিদ্ধ ভালো লাগা সব যেন এক নিমিষেই শেষ হয়ে গেল, কিন্তু মনের গভীরে সেই আগুনটা তখনও জ্বলছে। অরিন্দম সৌনকের দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করল, কি ব্যাপার? আমি ওদের দুজনের দিকে তাকালাম। আমার মনে তখন শুধু একটা প্রশ্ন, এরপর কি হবে? এই যে আমি আর সৌনক, আমাদের এই গোপন টানাপোড়েন, এই নিষিদ্ধ ভালো লাগা, এটা কি সত্যিই শুধু আমার মনের ভুল, নাকি ওর মনেও আমার জন্য এমন কিছু আছে? অরিন্দম যদি জানতে পারে তাহলে কি হবে? আমাদের সুন্দর সংসারটা কি ভেঙে যাবে, নাকি এই নিষিদ্ধ আকর্ষণ আমাদের আরও গভীরে নিয়ে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর আমি নিজেই জানি না, কিন্তু এইটুকু জানি আমার জীবনের সমীকরণটা আর আগের মতো নেই। সৌনকের আগমনে আমার জীবনে এক নতুন আলো, এক নতুন ঝড় এসেছে। এই ঝড় কি আমাকে ভাসিয়ে নিয়ে যাবে, নাকি আমাকে আরও শক্তিশালী করে তুলবে? আপনারা কি মনে করেন, এই গল্পের পরবর্তী অধ্যায় কি হবে? এই অসমাপ্ত ভালো লাগা কি পূর্ণতা পাবে, নাকি হারিয়ে যাবে? আপনাদের মতামত কমেন্টে জানান। যদি আপনারা চান আমি এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসি, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও রোমাঞ্চকর আবেগী গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটি এখানে শেষ হচ্ছে না। আপনারা যারা আমার ব্যক্তিগত ইমো নাম্বার পেতে চান তারা কমেন্টে জানান। যারা বেশি সংখ্যক কমেন্ট করবেন তাদের মধ্যে থেকে একজনকে আমি আমার নাম্বার দেব। ততক্ষণ অপেক্ষা করুন পরের পর্বের জন্য।